নমস্কার। আমি এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো, সেটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'বটুক দাদার পাখি'। আমাদের বটুক দাদা পাখিদের নিয়ে কথা বলতে পারতেন। পাখিরা যে সত্যি মানুষের মতন কথা বলতে পারে, তা আমি নিজের কানে না শুনলে কিছুতেই বিশ্বাস করতুম না। রূপকথার সুখসারী আর ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প পড়েছি, কিন্তু রূপকথা তো রূপকথাই। পক্ষীরাজ ঘোড়া, মাছের পেটে মানুষ, আর মানুষ খেকো দৈত্য যে সত্যি সত্যি কোথাও নেই, তা আমরা ছোটবেলা থেকে বুঝে গিয়েছিলাম। সেই রকম জানতুম যে কথা বলা পাখির কথা এমনি কথার কথা। কিন্তু বটুক দাদা আমাদের অবাক করে দিয়েছিলেন। বটুক দাদা অনেক দেশ ঘুরে ঘুরে হঠাৎ হঠাৎ একদিন উপস্থিত হতেন আমাদের বাড়িতে। সঙ্গে নিয়ে আসতেন মাথা ভর্তি গল্প আর ঝোলা ভর্তি খুচরো পয়সা। একবার তিনি নিয়ে এলেন একটা পাখি, খাঁচায় বন্দি করে নয়, পায়ে শিকল বেঁধেও নয়। পাখিটা বসেছিল বটুক দাদার কাঁধে। সেটা ঠিক কি পাখি তা চেনা গেল না। দেখতে খানিকটা বেশ বড়সড় ঘুঘু পাখির মতো, কিন্তু গায়ের রং সবুজ। সেটাকে টিয়া পাখিও বলা যাবে না, কারণ টিয়া পাখির মতন লাল ঠোঁট নেই। অথচ সবুজ রঙের ঘুঘু পাখি তো আমরা কেউ কখনো দেখিনি। বটুক দাদা বললেন, ওটা একটা পাহাড়ি পাখি। কি করে যে একা একা এদিকে চলে এসেছে। আমি নৌকো করে আসছিলুম। পাখিটা প্রথমে উড়ে এসে ছইয়ের উপরে বসলো। আমি আদর করে ডাকলুম, আয় আয়, কাছে আয়। আমার চোখ দেখে ঠিক বুঝেছিল আমি তো পাখিদের ভালোবাসি, তাই ওরা আমাকে ভয় পায় না। বটুক দাদার সব কথাই তো অদ্ভুত, তাই এটাকে তো আমরা আর একটা অদ্ভুত কথা বলে ধরে নিলুম। অবশ্য পাখিটা যে শান্তভাবে বটুক দাদার কাঁধে বসে আছে, সেটাও তো ঠিক। বটুক দাদা বললেন, দুদিন ধরে নৌকোয় আস্তে আস্তে আমি পাখিটাকে কথা বলতে শিখিয়েছি। আমি তো পাখিদের ভাষা জানি, তাই ওরাও আমার কাছ থেকে চট করে মানুষের ভাষা শিখে নেয়। তাই শুনে আমরা একসঙ্গে বলে উঠলুম, কই কই, আমরা পাখিটার কথা শুনবো, কথা শুনবো। বটুক দাদা হাত তুলে বললেন, শুনবি শুনবি, এক্ষুনি শুনবি। এত নতুন লোক দেখে লজ্জা পেয়েছে। আমি চান খাওয়া করে নিই, তারপর তোদের শোনাবো। আমাদের সেই গ্রামের বাড়িতে ছিল একটা বেশ শক্ত উঠোন। তার তিন দিকে ছোট ছোট একতলা ঘর। বটুক দাদা এলে তাকে দেয়া হতো উত্তর দিকের কোণের একটি ঘর। সেই ঘরের খুব কাছেই পুকুর ঘাট। নিজের ঘরের দিকে যেতে যেতে বটুক দাদা বললেন, আমার পাখিটা ইচ্ছে মতন এখানে উড়ে বেড়াবে। তোরা ওকে আদর করে ডেকে কথা বলতে পারিস, কিন্তু ওর গায়ে হাত দিস না। পাখিদের গায়ে হাত দিতে নেই। এর নাম আমি দিয়েছি কেষ্ট। তারপর বটুক দাদা পাখিটাকে নিয়ে ঘরের মধ্যে ঢোকার একটু পরেই স্পষ্ট শোনা গেল কে যেন বলছে, বটুক দাদা ওঠো, ওঠো, ওঠো। আমার ছোট ভাই বিল্টু উত্তেজিত ভাবে বলল, ওই যে, ওই যে, পাখিটা কথা বলছে। আমার ছোটদি মুন্নির খুব বুদ্ধি, আর সব কিছুতেই সন্দেহবাদী। ছোটদি ঠোঁট উল্টে বলল, ব্যাং, ওটা আবার পাখির ডাক নাকি? আমাদের সঙ্গে মজা করার জন্য বটুক দাদা নিজেই ওরকম ডাকছে। তক্ষুনি পাখিটা ফুরুত করে উড়ে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরের পাশে পুকুর ঘাটের কাছে তেঁতুল গাছটা একটা নিচু ডালে গিয়ে বসলো। আমরা দৌড়ে ওর কাছে গিয়ে বলতে লাগলাম, কেষ্টা, কেষ্টা, আমরা তোমায় খুব ভালোবাসি, আমাদের একটু কথা শোনাও তো। পাখিটা যেন অবাক হয়ে আমাদের একটুখানি দেখল, তারপর ফুরুত করে উড়ে চলে গেল অনেক দূরে। আমরা বটুক দাদার ঘরের কাছে গিয়ে সবাই মিলে একসঙ্গে বলল, ও বটুক দাদা, তোমার পাখি উড়ে গেল, কোথায় যেন চলে গেল। বটুক দাদা তখন ধুতি পাঞ্জাবি খুলে পাজামা আর আলখাল্লা পরছেন। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, চিন্তা করিস না,
ও আবার ঠিক আসবে, এখন ওর জল খাবারের সময় তো। অনেকখানি রাস্তা নৌকো করে এসেছেন বটুক দাদা, ক্লান্ত হয়েছিলেন, তাই দুপুরবেলা ঘুমিয়ে নিলেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তখনও পাখিটার দেখা নেই। বটুক দাদার কাছে আমাদের গল্প শোনা হচ্ছে না বলে আমরা ছটফট করতে লাগলুম। বাড়ির বড়রা বটুক দাদাকে ঘুম থেকে ডেকে তুলতে বারণ করেছেন। আমরা একটা ঘরে বসে ক্যারাম খেলছি। হঠাৎ বিল্টু ছুটতে ছুটতে এসে বলল, কেষ্ট ফিরে এসেছে, কেষ্ট তেঁতুল গাছের ডালে বসেছে। আমরা খেলা বন্ধ করে বাইরে আসতে স্পষ্ট শুনতে পেলুম সে পাখির মুখে মানুষের ভাষা। তেঁতুল গাছের ডালে বসে সে ডাকছে, বটুক দাদা, ওঠো, ওঠো, ওঠো। আমাদের চেঁচামেচি শুনে বাড়ির অনেকেই বাইরে বেরিয়ে এলো। আমরা বললুম, ওই শোনো, পাখি কথা বলছে। ঠাকুমা একগাল হেসে বললেন, ওটা নিশ্চয় একটা সবুজ রং করা ঘুঘু পাখি। ঘুঘু পাখির ডাক এক এক সময় ওই রকম শোনায়, মন দিয়ে শুনে দেখবি। ঘুঘু যেন বলছে, ঠাকুর গোপাল ওঠো, ওঠো, ওঠো। বটুক দাদা ঘুম ভেঙে চোখ মুছতে মুছতে বাড়ি এসে ডাকলেন, কেষ্ট, কেষ্ট। অমনি পাখিটা তেঁতুল গাছ থেকে উড়ে এসে বসলো বটুক দাদার কাঁধের উপর। আমরা কাছে গিয়ে বললাম, ও বটুক দাদা, তোমার কেষ্ট ওই একটা কথা ছাড়া আর কোনো কথা বলে না? বটুক দাদা গোলা চড়িয়ে জিজ্ঞেস করলেন, দুপুরে ঠিক মতন খাওয়া দাওয়া হয়েছে তো? এই জায়গাটা কেমন লাগছে? পাখিটা আবার বলল, ভালো, ভালো। বটুক দাদা আমাদের দিকে তাকিয়ে বলল, দেখলি, এর আগেও আমি কত পাখিকে কথা বলা শিখিয়েছি, তোদের ঠাকুরদাকে জিজ্ঞেস করে দেখিস। সেবার যে ২-৩ দিন বটুক দাদা রইলেন, পাখিটাকে নিয়ে আমাদের খুব আনন্দে কাটলো। এত পোষ মানা পাখি আমরা আগে দেখিনি। তার একটুও ভয় নেই। সে আমাদের পড়াশোনার সময় ঘরের মধ্যেও চলে আসে, একপাশে চুপ করে বসে যেন আমাদের পড়া শোনে। ঠাকুমা বললেন, আহারে, পাখিটা নিশ্চয়ই আগের জন্মে মানুষ ছিল, তাই মানুষের পাশে পাশে থাকতে ভালোবাসে। আমরা কেষ্টর গায়ে হাত দিই না, কিন্তু তার সঙ্গে কথা বলি। সে বেশি কথা বলতে পারে না বটে, কিন্তু আমাদের সব কথাই যেন সে বুঝতে পারে। অধিকাংশ প্রশ্নেরই উত্তরে সে বলে, ভালো, 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 কিংবা না, না, না। প্রশ্নগুলো সেইভাবে সাজাতে হয়। যেমন আমরা যদি তাকে জিজ্ঞেস করি, কেষ্ট, তোমায় কেউ কষ্ট দিয়েছে? অমনি সে বলে, না, না, না। কিংবা কেষ্ট, আজ কি বৃষ্টি হবে? সে বলবে, না, না, না। ৩ দিন বাদে বটুক দাদা যখন কেষ্টকে নিয়ে চলে গেলেন, তখন আমাদের খুব মন খারাপ হয়ে গেল। আমরা নৌকোর ঘাট পর্যন্ত গিয়ে বটুক দাদাকে বললুম, বটুক দাদা, পরের বার যখন আসবে তখন কেষ্টকে ঠিক সঙ্গে করে এনো কিন্তু। বটুক দাদা ঘাড় হেরিয়ে বললেন, হ্যাঁ রে, আনবো। কি রে কেষ্ট, তুই আসবি না? কেষ্ট একথার উত্তর দিল না, কারণ সে হ্যাঁ বলতে পারে না। তখন আমি জিজ্ঞেস করলুম, কেষ্ট, তুমি অন্য জায়গায় থেকে যাবে না তো? কেষ্ট তখন বলল, না, না, না। বটু দাদা ফিরে এলেন ১.৫ মাস বাদে। এবারে তার সঙ্গে রতন বলে একটা ছেলে এসেছে, কিন্তু তার কাঁধের উপর পাখিটা নেই। তা দেখে আমাদের বুকটা ধড়াস করে উঠল। কেষ্ট আসেনি? সে কি অন্য জায়গায় উড়ে চলে গেছে? বটুক দাদা একসময় বলেছিলেন যে আগেও তিনি অনেক পাখিকে কথা বলা শিখিয়েছেন বটে, কিন্তু একসময় তাদের আবার আকাশে উড়িয়ে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করলুম, বটুক দাদা, কেষ্ট কোথায়? কেষ্টকে আনোনি? বটুক দাদা বললেন, হ্যাঁ এসেছে, কেষ্ট আছে, পরে দেখতে পাবি। কিন্তু বটুক দাদার সঙ্গে কোনো জিনিসপত্র নেই।
কাঁধে শুধু একটা টাকা পয়সা রাখার ঝুলি, তার মধ্যে তো একটা পাখিকে রাখা যায় না। তাহলে কেষ্ট কোথায়? সে কি আকাশপথে আসছে? বটুক দাদা বললেন, এবারে বড় বাঁচা বেঁচে গেছি। ওরে, দারুণ বিপদের মুখে পড়েছিলাম। দাঁড়া, একটু বিশ্রাম করে নিই, তারপর সব কথা শোনাবো। বটুক দাদা দুপুর বেলায় ঘুমিয়ে পড়লেন। তখনও কেষ্টর পাত্তা নেই। আমরা রতন নামে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এই, তুমি কেষ্টকে চেনো? তাকে দেখেছো? সে এখন কোথায় আছে বলতে পারো? রতন বলল, হ্যাঁ, আমি কেষ্টকে চিনি, অনেকবার দেখেছি, কিন্তু সে এখন কোথায় আছে তা তো বলতে পারবো না। পিন্টু জিজ্ঞেস করলো, তুমি যে এবারে বটু দাদার সঙ্গে এলে, আসার পথে তাকে একবারও দেখতে পাওনি? রতন হঠাৎ মুখ চুন করে বলল, না গো, কি করে দেখবো বলো? গত হপ্তায় যে তাকে একটা বেড়ালে খেয়ে ফেলেছে। আমরা সবকটি ভাই বোন একসঙ্গে আঁতকে উঠে বলল, অ্যাঁ, বেড়ালে খেয়ে ফেলেছে কেষ্টকে? যা, তা হতেই পারে না। রতন বলল, আমি নিজের চোখে দেখেছি গো। গত হপ্তায় আমাদের নৌকো বাঁধা হয়েছিল চাঁদপুরের ঘাটে। আমরা মুড়ি খেতে বসেছি, কেষ্ট পাশেই বসে আছে। হঠাৎ ঘাট থেকে একটা হুলো বেড়াল লাফিয়ে পড়ে কামড়ে ধরলো কেষ্টকে। তারপর তো তাকে মুখে নিয়ে উল্টো দিকে দিল একটা লাফ। আমি লাঠি নিয়ে তেড়ে গেলুম বটে, কিন্তু ততক্ষণে কেষ্ট মারা গেছে। পাখির প্রাণ কি বেড়ালের কামড়ে বাঁচে? বেড়ালটার মুখ থেকে কেষ্টর আধ খাওয়া দেহটা উদ্ধার করা হলো, তারপর ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে। বটুক দাদা সেদিন খুব কেঁদেছিলেন। ভীষণ দুঃখে আমরা সবাই চুপ করে গেল। শুধু বিল্টু মিনমিন করে রতনকে জিজ্ঞেস করলো, তবে যে তুমি প্রথমে বললে কেষ্ট কোথায় আছে তা তুমি জানো না? রতন এই প্রশ্নের কোনো উত্তর দিল না। বিকেল বেলা ঠাকুরদা ঠাকুমা আর বাবা কাকার আসরে চা মুড়ি খেতে খেতে বটুক দাদা শোনালেন এবারের বিপদের গল্প। প্রত্যেকবারই তার গল্প একটা না একটা থাকে, তবে এবারে নাকি তিনি নির্ঘাত প্রাণেই মারা যেতেন। ঠাকুমা জিজ্ঞেস করলেন, তোমার সে পাখিটা কোথায় গেল? ছেলেরা বললে, তাকে নাকি। ঠাকুমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বটুক দাদা বললেন, আগে ঘটনাটা শুনে নাও, তারপর কেষ্টর কথা বলবো। বটুক দাদা অন্যের দিকে তাকিয়ে বললেন, এবারে একটু সুন্দরবনের দিকে গিয়েছিলুম বুঝলে। ওদিকে একটা খেয়াঘাট ইজারা নেবার কথা হচ্ছিল। ওদিকে বড্ড বাঘের ভয়, তাই সন্ধ্যের পর কেউ নৌকো চালায় না। আমিও বিকেল হতে না হতে খোলাখালির ঘাটে নৌকা বেঁধে ফেলেছি। রাত্রিতে আর রান্না বান্নার ঝামেলা করিনি। কাছে একটা হোটেল ছিল, সেখান থেকে খেয়ে নিলুম রতন আর আমি। রতনটা খুব ঘুম কাতুরে, সন্ধে হতে না হতেই ওর ঘুম পায়। আমিও ৮টার মধ্যে শুয়ে পড়লুম। শুধু কেরোসিন পুড়িয়ে লাভ কি, পাশাপাশি ৩-৪খানা নৌকা, ভয়ের কিছু নেই। হঠাৎ এক সময় আমার কানের কাছে কেষ্ট ডেকে উঠল, বটুক দাদা, ওঠো, ওঠো, ওঠো। সেই ডাক শুনে আমি ধড়মড় করে উঠে জেগে উঠলুম। অমনি কানে এলো হৈ হৈ শব্দ। ছইয়ের বাইরে উঁকি দিয়ে দেখি পাশের নৌকোতে ডাকাত পড়েছে। মশালের আলোয় চোখে পড়ল একজন ডাকাত এক মাঝিকে মারার জন্য ফাঁড়া তুলেছে। বুঝলে দাদা, ১ মিনিট দেরি হলে সেই ডাকাতেরা আমার নৌকোতে লাফিয়ে চলে আসতো। কেষ্ট ঠিক সময়ে আমার ঘুম ভাঙিয়ে না দিলে প্রাণে মারা যেত। আমি সঙ্গে সঙ্গে নৌকোর দড়ি খুলে দিয়ে একটা ধাক্কা মারতেই আমাদের নৌকো ভেসে পড়লো স্রোতে। ডাকাতরা আর ধরতে পারলো না। ঠাকুমা জিজ্ঞেস করলেন, এটা কবেকার ঘটনা?
বটুক দাদা বললেন। এই তো পরশু রাতে। তারপর সোজা চলে এসেছি তোমাদের এখানে। ঠাকুমা বললেন। পরশু রাতে? তাহলে যে ছেলেরা বলল 1 সপ্তাহ আগেই নাকি তোমার কেষ্ট পাখিকে বেড়ালে খেয়ে ফেলেছে, সে পাখিটা তো মরে গেছে। ঠাকুমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বটুক দাদা বললেন, মরে গেলেই কি সবকিছু শেষ হয়ে যায়? কেউ কেউ থাকে, কেষ্ট হারিয়ে যায়নি, সে এখনো আছে, সে আমায় বাঁচিয়েছে। ঠাকুমা কপালে দুহাত ঠেকিয়ে বললেন, রাম রাম। গল্পটা শুনে আমাদের গায়ে কাঁটা দিল, কিন্তু ছোটদি বলল, হয় ওই রতনটা মিথ্যে কথা বলেছে, না হলে বটুক দাদা এই গল্পটা বানিয়ে বানিয়ে বলেছে। পরদিন ভোরবেলা আমার ঘুম ভাঙতে আমি শুনতে পেলুম একটা পাখির গলার ডাক, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। কেষ্টকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ওই ডাক শুনে আমার দারুণ ভয় হলো। আমি পাশের ঘুমন্ত ছোটদিকে ধাক্কা মেরে জাগিয়ে তুললুম। ছোটদি, ছোটদি, শোনো। ছোটদি কান খাড়া করে শুনল, তার ভ্রু কুঁচকে গেল, বিড়বিড় করে বলল, মানুষ মরে গেলে কখনো কখনো ভূত হয় শুনেছি, পাখি মরে গেলেও ভূত হয়? ধ্যাৎ, যত সব বাজে কথা, চল তো গিয়ে দেখি। চোরদের খুব সাহস, সে আমার হাত ধরে নিয়ে এলো ঘরের বাইরে। ডাকটা আসছে পুকুর ধারের তেঁতুল গাছটা থেকে। আমরা দুজনে গিয়ে সেখানে দাঁড়ালো। কোনো পাখি চোখে দেখা গেল না, পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা কে জানে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে একটা ডাক, বটুক দাদা, ওঠো ওঠো ওঠো। দরজা খুলে বেরিয়ে এলো বটুক দাদা। চোখ মুছতে মুছতে আমাদের দেখতে পেয়ে বললেন, ওই যে কেষ্ট আমাকে ডাকছে, শুনতে পাচ্ছিস? আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো, তাই কেষ্ট ডেকে তুলেছে। এবারে ছর্দিও কোনো কথা বলতে পারল না। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বটুক দাদার পাখি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবে।